নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নারী নরম মাংসের দলা। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজ আপনাদের বলবো গল্প নারী নরম মাংসের দলা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। পাশ ফিরে শুয়ে স্বামীর পেটের উপরে পাটা তুলে দেয় মালতী। আর মোড় ভেঙে বলে, ওহ মাই গো, কি গরম পড়ছে। সায়া ব্লাউজ শাড়ি পরে থাকা যায় না, খুলে ফেলি। রতন চোখ বুজে শুয়ে রয়েছে। রাত্রি প্রায় 1টার কাছাকাছি। টিনের ছাউনি দেওয়া বেড়ার ছোট্ট একটা ঘর চূর্ণী নদীর ঠিক পারে। নদী সংলগ্ন এই এলাকার প্রত্যেকটি বাসিন্দাই নৌকা চালায় আর মাছের ব্যবসা করে। প্রখর রৌদ্রের তাপে নদীর জল প্রায় শুষ্ক ভূমিতে পরিণত হবার জোগাড়। প্রত্যেকটি মানুষের মনেই একটি আশা, এক পশলা ঝমঝম করে বৃষ্টি, কলস কলস জল, যা ভাসিয়ে দেবে চূর্ণী নদীর বক্ষটা। ঠিক সেইভাবেই মালতীও আর মোড় ভাঙার চেষ্টা করছে। শাড়িটা খুলে সে পাশে রেখে দেয়। ছোট্ট একটা খাটিয়ার মধ্যে বহু কষ্টে দুটো মানুষ আঁটো সাঁটো হয়ে শুয়ে। শীতে না হয় জাপটাজাপটি করে শোয়া যায়, কিন্তু গরমে পরস্পরের স্পর্শ লাগলেও যেন শরীরটা তেতে ওঠে। তার উপরে ঘরে বৈদ্যুতিক বাতির সংযোগ নেই। গত 3 মাস আগে কারেন্টের বিল না দিতে পারায় লোকে এসে লাইনটা কেটে দিয়ে গেছে। ছোট্ট একটা একচালা ঘরের সামনে একটুখানি জায়গায় মাটির উনুনে কয়েকটা বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা। নদীর জলই স্নান আর আহারের জন্যে উপযোগী এইখানকার এলাকার বাসিন্দাদের। মাছের ব্যবসা করে বলে বড় বড় মাছ রাখার পাত্র রয়েছে ওই খোলা বারান্দাতে। একটা সামান্য টিনের দরজা। খুব জোরে কালবৈশাখী যদি এসেই পড়ে, তাহলে দরজা সহ ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে কালবৈশাখী এতটুকু ভাববে না। গরমের মধ্যে আর অভাব অনটনে থাকার জন্য রতনের মন মেজাজ দিন দিন খারাপ হয়েই চলেছে। কাপড়টা খুলে খাটিয়ার পাশে রেখে ব্লাউজের হুকটা খুলতে শুরু করে মালতী। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, জোনাকি পোকা এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে। জানলার মধ্যে ঝোলানো রয়েছে মালতীর বহু দিনের পুরনো একটা 8 পৌরে শাড়ি, যেটাকে পর্দার মতো করে সে ঝুলিয়ে রেখেছে নিজের বেআব্রু শরীরটাকে পাড়া প্রতিবেশীর চোখের থেকে বাঁচানোর জন্যে। কি করিস? ওটা খুলতেছিস কেন? মরণ, গরম লাগতেছে না? সারা শরীরে ঘামাচি ভর্তি, বলে মালতী। রতন দেখতে পায় না, কিন্তু মনে মনে অনুভব করতে পারে। মালতীর ফর্সা টুকটুকে বুক দুটো, উন্মুক্ত পিঠ, মাথার খোলা চুল, এখন সেইটা মাথার একেবারে ওপরে জটার মতো পাকানো। সারা শরীরে যদি ঘামাচি ভর্তি হয়ে গিয়েই থাকে, তাহলে এত সুন্দর শরীরটার মধ্যে ছোট্ট ছোট্ট পুটপুট লাল লাল রক্তবিন্দুর মতো ঘামাচিগুলো হয়তো জলভর্তি কণার মাধ্যমে শরীরে অবস্থান করছে। হায় রে, রতনা যদি এই মুহূর্তে ঘামাচি হতে পারত, তাহলে কোথা থেকে কোথায় চলে যেত মালতীর শরীরে মিশে থাকার জন্যে। পেটিকোটটা খুলে ফেলতেই রতন বেশ নড়ে চড়ে শোয়। ওইদিকে সইরা শো, আমার কিন্তু ভাল লাগতেছে না। মরণ, আমার বুঝি তোমার লাগে শোয়ার ইচ্ছা হইতেছে? আমার মতো ঘামাচি হইলে বুঝতে পারতা কেমন গতরে জ্বালা ধরে। রতনের কোনো দিন ঘামাচি হয়নি। তার সারা শরীরটা কালো বর্ণের, পেটাই করা স্বাস্থ্য হেব্বি খাটতে পারে, কিন্তু গত 3 মাস ধরে
যেটুকু জমানো পুঁজি ছিল সবটুকু বেচে পড়তে সংসার চলছে এই দুটো প্রাণীর। রতনের বাবা মা জীবিত, ওনারা এই গাঁয়ে থাকেন না, পাশের গ্রামে থাকেন। সামান্য কিছু জমি আছে, সেখানে চাষাবাদ করেন। রতনরা 5 ভাই, 5 ভাইকেই বাবা সামান্য সামান্য করে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, বাপরে এর থেকে বেশি আমার দেওয়ার ক্ষমতা নাই, বুঝতেই পারতাছিস, এই যে এইটুকু জমি রইল ওইটুকু জমিদারের কাছে বন্ধক দিয়া তোর মা আর আমি শেষ বয়সে খামু, তোদের কারো আমাদের দেখতে হইব না। তোরা 5খানা পোলা আমার, মাইয়া মাইয়া কইরা তোর মা 5খানা বিয়াইছে, 5খানাই পোলা। আমি তোর মারে জলের মধ্যে ভাসাইয়া দিয়া রাখতে পারুম না। ওই জমিটুকু তোর মায়ের নামে থাক, আমি মইরা গেলে তোর মা জমিদারের কাছে ওই জমি বেচা বা বন্ধক রাখা নিজের পেট চালাইবে, নালে তোর মারে তোরা সবাই মিলা ভাগের মা কইরা ছাড়বি। 1 মাস এই 1 মাস ওই, এই কইরা কইরা আমার বউটা চুনি নদীর জলে ভাসা মইরা যাবে। বাবা মাকে ভীষণ ভালোবাসে, আর ভাইগুলোকেও। মোটামুটি বাবার কাছ থেকে এরা 5 ভাই সংস্কার হিসাবে যেটা পেয়েছে সেটা হলো স্ত্রী অর্ধাঙ্গিনী। তাকে সম্মান করতে হয়, তাকে ভালোবাসতে হয় এবং আগলে রাখতে হয়। ছোটবেলায় কোনোদিন রতন তার বাবাকে মায়ের গায়ে হাত তুলতে দেখেনি, কিন্তু এই গ্রামে প্রত্যেকটা পুরুষই নিজের পুরুষালী অধিকার ফলানোর জন্যে স্ত্রীকে প্রহার করে। এই তো পাশের বাড়ির মাধাই, তার বউটা কি সুন্দর, মোটা সোটা গোলগাল, দেখেই সবার মুখ থেকে নাল পড়বে, আর ব্যবহারটাও অমায়িক। ছোট্ট একটা মেয়ে হয়েছে, সেও ঠিক বউটার মতোই টুসটুসি গোবদা হাতির মতো, এত সুন্দর মুটলু যে যে কেউ ওকে নিয়ে খেলা করতে চায়। কিন্তু ওই মাধাই বউটাকে কি কেলান না কেলায়, কোথায় কোথায় না মারে, বুকে পেটে পিঠে। একদিন তো বউটা হঠাৎ করে গভীর রাতে কাঁদতে কাঁদতে এসে চিৎকার করে মালতীকে ডাকতে শুরু করলো, বৌদি বৌদি দরজাটা একটু বলো না, আমরা মায়েরা ফেলতেছে, বৌদি। রতন ধচমুচিয়ে উঠে বসে, সবে সে বউকে একটু আদর করতে যাবে এমন সময় দেখো তো কে ডাকতেছে। কে আবার? ওই যে মাদাইয়ের বউটা, সারাদিন বেচারি মার খায়, মাদাইটাও পারে, যা ইনকাম করে সব মাল খাইয়া আসতাছি দাঁড়া। কাপড়ের আঁচলটা ঠিক করে নিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গেই স্ত্রী লোকটি জড়িয়ে ধরে মালতীকে, আমার মায়েরা ফেলতেছে, দেখো দেখো দেখি। বুকের আঁচল সরিয়ে দেখায় মালতী, ঘরের আলোতে দেখতে পায় ক্ষত বিক্ষত মাধাইয়ের বউয়ের বুকটা। কি করছে? খাম ছাইতেছে তো, ইস জ্বলতেছে না। লক্ষ্য করেনি মাধাইয়ের বউ রতন যে ঘরে বসে আর ওর দিকেই গোল্লা পাকানো দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে। ও কি রতন দা, তুমি হাসো আমারে কইবা তো? রতন সঙ্গে সঙ্গে চোখটা ঘুরিয়ে নেয়। এরপরে মালতী, রতন আর অন্যান্য সকলে মিলে মাধাইকে উত্তম মধ্যম ধোয়ার পরেও দিন 15, তারপরে আবার যেইকে সেই। মাধাই এই মেয়েটাকে নিয়ে এসেছিল আর পালিয়ে নিয়ে এসে বিয়ে করেছিল এইখানকার বনদেবীর মন্দিরের সামনে। মেয়েটার বাপ মা শহরে নাকি থাকে, মেয়েটা নাকি পড়াশোনা জানা। একটা পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে একটা বেবুসে মেয়ে ছেলেকে বিয়ে করলো, ভাবতেই অবাক লাগে রতনের। মাধাইয়ের মা বেশ স্বামী ছেলে, তাই ওদের ঘরটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। রতনের ঘর আর মাধাইয়ের ঘরের মধ্যবর্তী খুব একটা দূরত্ব নেই, কারণ দুইজনই গ্রাম থেকে বেশ খানিকটা দূরে চুনি নদীর গা ঘেঁষাতে অবস্থান করে। ওরা ভাবে ভোর ভোর উঠে সবার আগে নৌকা নিয়ে মাছ ধরতে পারবে, বেশি দূরত্ব হবে না। তাই মাধাইয়ের ঠিকুজি কুষ্টি সবটাই জানতে পারে রতন। বউটারে মারছিস কেন? হ্যাঁ, বউ হলো গিয়া ঘরের লক্ষ্মী, রোজ রাতে মাল খাইয়া এসে ওরে মারিস, ও তো বড় ঘরের বিডি, ওরে মারতাছিস কেন? সঙ্গে সঙ্গে মাধাইয়ের মা বলে ওঠে, মাইরা ফেল, ওই মাইয়া খানারে মাইরা ফেলতো, আমি সুন্দর দেখে একখানা বউ আনবো। বউ আনবা আর মাধাইরে অন্য মাইয়ার সঙ্গে গজাইবা। আমি জানি না, না মাধাইয়ের বাপ মাধাইয়ের জন্য 10 লাখ টাকা রাখা গেছে, ও টাকা আমার মাইয়া পাবে। মেয়েটি বলে। এইখানে থাকতে থাকতে সেও পরিপূর্ণভাবে এইখানকার আঞ্চলিক ভাষা শিখে গিয়েছে। মাধাই যখন এই মোটাসোটা মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছিল তখন পাড়ার মধ্যে একটা বিরাট বড় হই হুল্লোড় পড়ে গিয়েছিল। তখন নাকি সে ফর্সা ছিল, সুন্দরী ছিল, আর এতটা স্বাস্থ্যবতী ছিল না।
বিয়ের পরপর এখানকার রোদে পুড়ে গায়ের রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে চেহারাতেও অমোঘ পরিবর্তন চলে এসেছে। রতন এবার ঘুরে শোয়, দেখে ওর পাশে ওর স্ত্রী প্রায় অর্ধ উলঙ্গ অবস্থাতেই শুয়ে। রতনের হাতটা নিষ্পিস করছে, অনিচ্ছা সত্ত্বেও সেই হাত বুক দুটোর মাঝখানে গিয়ে আটকে যায়। পুরুষ মানুষ এইখানেই যেন বধ। বিরক্ত হয়ে ওঠে মালতী। তৎ কত আছো কি, তুমি কি টেপা ছাড়া কোনো কাম নাই? কি করবো ক, তুই এমন করে শুয়ে আসিস। শোন না, তোর একটু আদর করি। না, আমার এখন আদর লাগবো না। আদর করবা, পরে পেটের মধ্যে একখানা বাচ্চা আইব, তারপরে আমি কি করব? আমি আর নষ্ট করতে পারুম না। জমিদারের গিন্নি আমারে কয়া দিছে, এরপরে আর আমারে টোটকা দেবে না। রতনের মুখটা পাংশু হয়ে যায়, বলে তাহলে একটু হাত দিতে দে। তুমি কি মনন যাও? হ্যাঁ, আমি কইতেছি আমার সারা শরীরে ঘামাসি জ্বলন সহ্য করতে পারতেছি না, আর তোমার এই গায়ের তাপ। সরো দেখি, সরো। রতনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মালতী। রতন বলে, বাল নিকুচি করেছে বাড়া। খাট থেকে নেমে মাটির মেঝের ওপরই গামছা পেতে সে শুয়ে পড়ে। হকি, রাগ করলা কেন? দেখছো, তোমার না দিলে তুমি রাগ করো। আমার শরীরে জ্বলন হইতেছে কই তো আমি সব খুইলে রাখলাম। রতন কোনো উত্তর করে না। মালতীও নিচে নেমে আসে না। সে জানে এখন একে সোহাগ করা মানেই কপালের বিপদ ডেকে আনা। এই নিয়ে 6 বার সে বাচ্চা নষ্ট করেছে। প্রথমবার যখন সে পোয়াতি হলো তখন কত আনন্দের সহিত সে এসে বলেছিল রতনকে, আর রতন সঙ্গে সঙ্গে বলেছিল, খালাস কর, ওইটাকে খালাস কর শিগগিরি। কেন? আমাদের ভালোবাসার প্রথম বাচ্চা, খালাস কেন করুম? খালাস কর, খালাস কর। খাওয়াবি কি মাগি? হ্যাঁ, পয়সা নাই, পেটে ভাত জোটে না, মাছ নাই নদীতে, ওটা খালাস কর। সেই সময় প্রায় 5 মাসের পোয়াতি হয়েছিল মালতী। খুব কান্নাকাটি করেছিল, কিন্তু রতন শোনেনি। তারপর একদিন গভীর রাত্রে রতন এখানকার স্থানীয় জমিদারের কাছে ওর স্ত্রীকে নিয়ে যায়। জমিদার মশাই, তার স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে এই অঞ্চলটুকুতে এখনো রাজ করে বেড়াচ্ছেন। যা মাছ এই নদী থেকে পাওয়া যায় তার বেশিরভাগটাই জমিদার কিনে নেয় এদের কাছ থেকে, আর খুব কম সংখ্যক এরা হাটে গিয়ে বেচতে পারে। বর্ষায় যখন চূর্ণিতে জলের জোয়ার নামে আর তার সঙ্গে সঙ্গে মাছেরও, তখন সেই কটা মাস এদের ভাত কাপড়ের কোনো অভাব হয় না। রোজই ঝোলে ভাতে নতুন কাপড়ে এরা কাটিয়ে দিতে পারে। কিন্তু যখনই গরমটা আসে তখনই হাঁ পেট্টেস করে মরার জোগাড় হয়। পেটের বাচ্চাটাকে খালাস করে দেওয়ার পর রতন যে সেটাকে নিয়ে কি করেছে জানতে পারেনি মালতী। শুধু এটুকুই জেনেছে, বাচ্চাটা খালাস হওয়ার পরপরই সুন্দর ব্যবসা শুরু করতে পেরেছিল রতন। বলেছিল, হামাগো বাচ্চা ময়রা গিয়াও দেখছিস আমার ওপরে কত সুন্দর আশীর্বাদ বর্তাচ্ছে। ওরা আমাগো এই পৃথিবীতে আসার ইচ্ছা ছিল না, ও হইল গিয়া জান্নাতের হুর, বুঝলি? বলল কথাটা রতন। মালতী মুখটা বেঁকিয়ে বলল, আমার কতটা জ্বলন যায় বুঝছো? হ্যাঁ, কিভাবে যেন জমিদার গিন্নি নারী শুদ্ধ টাইম না বাইর কইরা নিল। ও মাগো, আগে আমার পা 2খানা বাঁধলো শক্ত বাঁশের সঙ্গে, আমার শীত কইরা শুয়ে হাত বা বাইদা মুখের মধ্যে কি একখানা গুইজা দিল। তারপর একটা লম্বা মতো লোক আসলো, আয়সা আমার এই ছোট্ট ফুটার মধ্যে হাত ঢুকাইয়া কত ব্যথা যে আমারে দিল। তারপরে দেখি নারী শুদ্ধা ছোট্ট একখানা লাল রঙের দলা বাইর করে আনতাছে, আর তার সঙ্গে আমার ফুলখানাও। আর তোমারে তো দিছিল, তুমি কি করছো? আমি ওইটারে পুইতা দিয়েছি, ওসব তো পুরাইতে নাই। নির্দ্বিধায় কথাগুলো বলেছিল রতন। আর ঠিক তার দিন 7 পরপরই যখন বউটা একটু সুস্থ হলো তখন রতন 1 ঝুড়ি মাছ এনে বউকে বলেছিল, দেখছিস হামাগো বাচ্চাখানা মইরা গিয়েও কত সুন্দর ফলন দিছে। দেখ, জানিস মালু, আমাকে একখানা মাইয়া হয়েছিল, এ মাইয়া মানে তো লক্ষ্মী। তো এটা মারলি কেন? আমার যে জ্বলন যায়, আমার বুকখানা ফাইটতে যায়, আমার কত দুঃখ হয়েছে তুমি জানো? রতন ওইসব কথার পাত্তা দেয়নি। ঠিক মাস 6 পরে আবার পোয়াতি হয় মালতী। এইবার 6-7 মাস নাগাদ সেই বাচ্চাটাকে পেটের মধ্যেই খালাস করানো হয়। জমিদার গিন্নি আরো 2 জন দাইমা মিলে, তার সঙ্গে লম্বা মতো করে একটি লোক। কারা করে এসব, আর কোথায় বা রাখে? স্বামীর ইচ্ছে না থাকলে বাচ্চাকে মানুষ করার অবস্থা নেই মালতীর। আর অন্যদিকে দেখো,
মাধাইয়ের বউটা দাঁতে দাঁত চেপে কিভাবে মাধাইয়ের সঙ্গে সংসার করছে। মাধাইয়ের বাপের 3খানা বউ ছিল, তার মধ্যে এই বউটা সব থেকে ছোট। বড় বউ যে নাকি শহরে থাকে। মাধাইয়ের বাপ বিরাট বড় একটা অফিসে চাকরি করত। প্রথম বউয়ের ঘরে 3টে বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। তারা বিয়ে করে যে যার মতো ভালো আছে। দ্বিতীয় বউয়ের ঘরে একটাও সন্তানাদি হয়নি, বউটা মারাও গিয়েছে খুব শিগগিরই। আর তৃতীয় বউটি হলো এই যে রত্নাকালী। জায়গায় জায়গায় যাত্রা নাটক করে বেড়াতেন, আর সেই নাটকের দলেই একদিন অভিনয় দেখতে গিয়ে এই রত্নাকালীকে পাকড়াও করে নিয়ে এসেছিল মাধাইয়ের বাপ, আর নিয়ে উঠেছিল ঠিক এইখানকারই ছোট্ট একটা ভাড়া বাড়িতে। পরবর্তীতে ভাড়াটিয়া ওনাকে এই বাড়িটা বিক্রি করে দেন, আর স্থানীয়ভাবেই ওরা এখানে থাকতে শুরু করে। বছর ঘুরতে না ঘুরতেই মাধাই আর মাধাইয়ের একটা দিদি জন্ম নেয়। দিদির নাম ছিল ঋতু। ফর্সা টুকটুকে সুন্দরী একটি মেয়ে। মাত্র ক্লাস 6-এ পড়াকালীনই সে পালিয়ে যায় এবং বিয়ে করে, আর বিয়ে করার 5 মাসের মাথায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার পরপরই মাধাইয়ের বাপের কুকীর্তি জানাজানি হয়ে গেলে শহর থেকে লোকজন আসে এবং মাধাইয়ের মাকে প্রচণ্ড মারধর করা হয়। জানা যায় যাত্রা নাটকে অভিনয় করার সঙ্গে সঙ্গে বেশ্যাবৃত্তিও তিনি করতেন, আর ওনার এই কালো বরণের সুন্দর মুখশ্রী, পাতলা দেহের গড়ন, তাতে আকৃষ্ট হয়েই মাধাইয়ের বাপ তাকে এখানে এনে উঠিয়েছে। এরা কোনোদিন বিয়ে করেনি, নকল সিঁদুর আর শাঁখা পরত। অভিনেত্রী তো সব পারে এরা। এরপরে মামলা মোকদ্দমা কেস হয়। অ্যাক্সিডেন্টে মাধাইয়ের বাপ মারা যায়। যেহেতু বড় বউ ওনার আগেই আছে, তাই সম্পত্তির বেশিরভাগটাই উনি পান। জানা যায় 10 লক্ষ টাকার মতো সম্পত্তি উনি ছোট ছেলে মাধাইয়ের নামে গচ্ছিত রেখে গিয়েছিলেন গোপনে। মৃত্যুর পরে ব্যাপারটা প্রকাশ হতেই ওই 10 লক্ষ টাকার লোভেই এখন মাধাই আর মাধাইয়ের মা শহরে ছোটাছুটি করে। বউটাকে বিয়ে করে নিয়ে এসেছে হয়তো 10 লক্ষ টাকার প্রলোভন দেখিয়েই, আর সেই 10 লাখ টাকার প্রলোভনেই এখনো পর্যন্ত মার খেয়ে হলেও মাধাইয়ের বউটা তাতে দাঁত চেপে সব কিছু সহ্য করছে। উদ্দেশ্য একটাই, আগে টাকাটা পাই, তারপর তোকে ন্যাংটো করিয়ে ছাড়ব। পরের দিন খুব ভোরে ঘুম থেকে ওঠে মালতী, আর মোড় ভেঙে সায়া ব্লাউজ আর শাড়িটা পরে দরজা খুলে বাইরে বেরোয়। সকালবেলায় কি গরম দিতেছে, আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হাল হবে কে জানে। ওগো ওটো দেখি, ওই দেখো মাধাই তো আবার ঘাড়ের মধ্যে জাল নিয়ে মাছ ধরতে যায়। তখন বাজে প্রায় 4টে। হালকা হালকা সূর্যের আলো, সামান্য আভা, যদিও বেশিরভাগটাই অন্ধকার। পূর্ব দিকটা একটু একটু করে উজ্জ্বল হচ্ছে, আর এক এক করে ভ্যান রিক্সায় করে, গরুর গাড়িতে করে, কেউ আবার সাইকেলে করে নদীর দিকে এগিয়ে আসছে জাল নিয়ে। সারা রাত ধরে অনেকেই জাল ফেলে রেখে যায়, আর সকালবেলা এসে তোলে। আবার কেউ কেউ শখে মাছ ধরতে আসে। নড়ে চড়ে উঠে বসে রতন। তার গা হাত পা ভীষণ ব্যথা। গতকাল রাত্রেবেলা যেটা হলো, মালতীর ওপরে তার একটু অভিমান হয়েছে। এর আগে যতবারই সে এরকম অভিমান করে নিচে এসে শুয়েছে, সঙ্গে সঙ্গে মালতী উলঙ্গ দেবীর অবতার হয়ে ওর সামনে দাঁড়িয়ে সঁপে দিয়েছে নিজের সম্পূর্ণ সত্তাকে। কিন্তু এখন তো বিষয়টা সম্পূর্ণ অন্যরকম লাগছে। তাহলে কি মালতী এখন আর রতনের সঙ্গ চায় না? সকাল থেকে খ্যাচ খ্যাচ কান করতেছিস, আমার গা গতরে বড্ড ব্যথা, আর সে টিপ্পা দে। গা ব্যথা হয়েছে? আমার আগে কেন কও নাই? আইতাছি, দাঁড়াও। মালতী কোমর দুলিয়ে দুলিয়ে নিম দাঁতন দিয়ে দাঁত মাজে, মুখ ধুয়ে উনুনে চা করতে বসে। রতন ঘর থেকে চিৎকার করে বলে, অমাগির মাগি, তোরে কইতেছি না আমার গা গতরে ব্যথা, একটু টিপ্পা দিয়া যা। আমি কইতাছি ঘরে 1 মুঠা চাল নাই, রানুম কি? তুমি একটুখানি জমিদারের লগে যাও, গিয়া জমিদার গিন্নির কাছ থেকে একটু চাল ডাল চায় নিয়ে আসো। পারুম না, তুই যা, তুই জ্ঞানী আয়। আমি যামু? তুমি জানো না জমিদার খানা কেমন পেয়ারা সুদা লোক, আমরা দেখলেই খাই খাই ভাব করে। রতন চুপ হয়ে যায়। যাইতাছি একটু পরে, আর সে একটু গা হাত পাগুলা টিপা দে আমার। মালতী খুব ভালো করেই বুঝতে পারে তার এখন কি করা উচিত। চায়ের ভাঁড় দুটো সঙ্গে করে নিয়ে ঘরে যায়, আর
আঁচলের মধ্যে করে এক মুষ্টি মুড়ি। আগে খায়ালাও ভাল লাগবে, যাও নিম দাঁতন দিয়া দাঁত মাইজা আসো, মুখ দিয়া গন্ধ কয়। রতন উঠে বসে, বলে, গন্ধ কয় তো কি, তোর বাপরে শুকাবো নাকি? হ্যাঁ? বাপ মায়ের কথা বললেই মনটা খারাপ হয়ে যায় মালতীর। ছোট্টবেলায় ওর জন্মের পরই মাকে খেয়েছে। বাবা ওর মুখ দর্শন করেনি, ঠাকুমার কাছে বড়। ঠাকুমাই রতনের সঙ্গে দেখে শুনে বিয়ে দিয়েছিল। রতন বাড়ির ছোট ছেলে, ছোট বউকে শ্বশুর শাশুড়ি মাথায় করে রাখবে এমনই একটা চিন্তাধারা ছিল ঠাকুমার। কিন্তু তা তো হয়নি, বরং বিয়ের পর পরে শ্বশুর সবাইকে ভাগ বাটোয়ারা বুঝিয়ে দিয়ে নিজে আলাদা হয়ে গিয়েছেন। রতন দাঁত খিচুতে খিচুতেই বাইরে যায় এবং নিম দাঁতন করে ঘরে আসে। চা জুড়ায় গেছে, বসো আমি গরম কইরা দিই। মালতী যতটা পারে রতনের মন জুগিয়ে চলার চেষ্টা করে, কিন্তু রতনের কাছে যেতে ওর বড্ড বেশি ভয় হয়। ও শুধু ভাবে আবার একদিনের কাছে যাওয়া, আবার পোয়াতি হওয়া, আবার বাচ্চাগুলোরা নষ্ট করা, পাপ কইরা কইরা একেবারে মুখখানা কালা কইরা ফেলাইতাছি। কিন্তু এই কথা বলার পরেও রতন বোঝার চেষ্টা করে না। চা মুড়িটা খেয়ে বলে, যাই দুটো মাছ ধরে নিয়ে আসি, মানে খাবো কি, শুধু তার শরীর খাইলে পেট ভরে না। কথাটা খুব গায়ে লাগে মালতীর, তবুও মুখ পেঁচিয়ে ঝগড়া করে না। রতন ঘাড়ের মধ্যে জাল নিয়ে বেরিয়ে যেতেই ওর বাড়িতে এসে হাজির হয় মাধাইয়ের বউ। ও বৌদি, কি করো? এই তো, ক কেমন আছিস? আর ভালো, গতকাল রাতে মাল খায় আইছিল, কিন্তু আমার মারে নাই জানো তো। খইস কি? সোহাগ করছে। আর তুই মাইনা নিলি? কি করুম কাও, বিয়া কইরা আইসি। শোন, আমি তো লোকের মুখে শুনছি তুই নাকি বড় লোকের বিজি, তা তুই ওর লোকে কান পইরা আসিস। চুপ করে যায় মাধাইয়ের বউটা, বলে, বড় লোকের বিজি হয়েছে তো কি হয়েছে, ওর লগে পালায় আইসি বললা আমার বাপ আমারে কিছু দেবে না, সব কিছু অনাথ আশ্রমে দান করছে। কও দেখি এখন আমি কি করি? কস কি? অত সুন্দর একখানা নাতনি থাকতেও আশ্রমে দান করছে? ওই কথাখানা মাধাই জানতে পারছে একদিন, আর পায়রাই তো সেই থেকে আমার ওপরে গায়ে হাত তোলে। এখন তোমরাই আমার ভরসা, আমার মরণ বাঁচানোর চাবিকাঠি। আমি মইরা গেলে আমার বাচ্চাখানাটা দেখো। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মালতীর বুকের ভেতরটা কেঁদে ওঠে। বেঁচে থাকলে কতগুলো বাচ্চার মা সে হতো। চারিদিক থেকে কিলমিল করে সবাই চেপে ধরতো, কেউ ঘাড়ে, কেউ মাথায়, কেউ কোলে, কেউ কাঁখে। কি কইতাছিস বোন? বালাই ষাট, তুই মরবি কেন? বেলা পোয়াতেই মালতী রান্না চাপায়, হাড়ি কাচিয়ে কুচিয়ে এক মুষ্টি চাল পায়। রতন সাত সকালে গেছে তো গেছেই। কিছুক্ষণ গল্প করেছিল মাধাইয়ের বউটা। বাচ্চাটা ঘুম থেকে উঠে মা মা করে কান্না করতেই সে দৌড় ছুট লাগিয়েছে। একটু জমিদারের লগে যাই, দেখি কি একটুখানি চাল পাই কিনা। ঘরে ছোট্ট একটা তালা বন্ধ করে মালতী কোমর দুলিয়ে দুলিয়ে কাঁখে একটা কলসি নিয়ে এগিয়ে যায় জমিদার বাড়ির দিকে। হাওয়াই চপ্পল নাই, ওরে কইতে হবে একজোড়া হাওয়াই চপ্পল দিতে। মা গো, পায়ে কি গরম স্যাক লাগে, মনে হইতাছে নাচতে নাচতে যাই। বেশ খানিকটা পথ যাওয়ার পরে সে দেখতে পায় জমিদার মশাইয়ের বাড়ির সামনে অসংখ্য লোকের জটলা এবং ভিড়। দেখে মনে হচ্ছে স্যুট টাই পরা বেশ ভদ্র মানুষ রয়েছে অনেকজন, আর রয়েছে কিছু গ্রামের এলাকার বাসিন্দারা। ভিড়ের মাঝখানে ঢুকে প্রথম জিজ্ঞেস করে মালতী দাঁড়িয়ে থাকা এক প্রবীণ ব্যক্তিকে। ইনি এই গ্রামেরই বাসিন্দা। ও মদনা কাকা, কি হয়েছে গো? আর কইস না, জমিদারে পুলিশ ধরতে আইছে। কেন, কি হয়েছে? কইতেছে এখানে নাকি শিশু পাচার হয়, আর জমিদার সেগুলারে নাকি বিক্রি করে। তুই ক, আমাকে জমিদার কত ভালো মানুষ, দরকারে অদরকারে আমাদের কত সাহায্য করে, আর তা না পুলিশ পাঠাইছে। ওই শহরের লোকরা সন্দেহ করতেছে জমিদারের নাকি কোন গাড়ি আটকা পড়ছে শহরে গিয়া, আর সেইখানে নাকি আমাগো মা বেটি উদ্ধার হয়েছে, বুঝছস? এদিকে দেখ গিয়া ওইগুলারে কেউ চেনেই না। মালতী চুপ করে দাঁড়িয়ে থাকে। অসংখ্য লোকের ভিড়ের মাঝখানে একটাই শুধু কথা, আমাগো জমিদার বালা, ওনারে সাইডা দাও দেখি। জমিদার গিন্নি কান্নাকাটি করছে। জমিদার মশাই দাওয়ায় বসে রয়েছে, মুখে চুরুট। সামনে পুলিশ আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে স্যুট টাই পরা একটি মেয়ে আর ছেলে রয়েছে, আরও অনেকে। বেশ খানিকক্ষণ কথাবার্তার পরে তিনটে বড় বড় কালো গাড়ি হুশ করে বেরিয়ে গেল
জঙ্গলের রাস্তা দিয়ে, তারপরে হারিয়ে গেল যেন কোথায়। এরপরে একে একে ভিড় কাটতে শুরু করে। জমিদার গিন্নি চোখের জল মুছে তাকান সামনে দাঁড়িয়ে থাকা মালতীর দিকে। ও মালু, তুই কখন আইলি রে? আইসি অনেকক্ষণ গিন্নিমা। শুনলাম নাকি জমিদার মশাইরে পুলিশে ধরতে আইছে। হ্যাঁ, তুই ক তগো জমিদার কত ভালো মানুষ, তগো কত সাহায্য করে। আমার এই ভালো মানুষ বট্টারে কয় কিনা আমরা নাকি বাচ্চা পাচার করি। ক আমাদের গ্রামে কখনো এমন কাম্য হয়? মালতী চুপ। কিরে ক। না না, তা হইবে কেন? আমাকে ঘরে বাচ্চা বেটি সবাই তো ঠিকই আছে, পাচার হইবে কি কইরা? কি কয় জানিস? কয় ওই বাচ্চাগুলারে নাকি শহরে বিক্রি কইরা মোটা টাকা আমরা খাই। ক যদি মোটা টাকা খাইতাম তাহলে কি আর একতলা ঘরে বসে থাকতাম? তাহলে তো মোজাইক করা ঘর বানাইতাম, আর এইখানে কেন থাকতাম? শহরে গিয়া থাকতাম। এক কথা দু কথা তিন কথার পরে মালতী আসে আসল কথায়। এইসব কথা শুনলে তার পেটের ভাত জুটবে না। কইতেছি গিন্নিমা, এক মুষ্টি চাল হবে? আমি ভাবলাম তুই আমার ভাতারের খোঁজ নিতে আইসিস, তুই চাল নিতে আইসিস। আয় আয়, নিয়া যা। মালতীকে ঘরের ভেতরে ডাকে। জমিদার মশাই চুরুট মুখে দিয়েই টানছিলেন। ওনার ছেলে শহরে গিয়েছে পড়াশোনা করতে। এই একতলা বাড়িটার ভেতরের কক্ষগুলো বেশ বড় বড়। মাঝখানের উঠোনে রয়েছে বিরাট বড় একটি তুলসী মঞ্চ। খোলা বারান্দা, আর বারান্দাগুলোকে ক্রস করলে ভেতরে ঘরগুলো সারি সারিভাবে সাজানো। তবে বাড়িটা কিন্তু একতলা, দোতলা না, ছাদের বাড়ি। চারিদিকে গাছ দিয়ে ঘেরা, তবে পাঁচিল দিয়ে ঘেরা নয়। কারণ জমিদার মশাইয়ের এলাকা যে কতটুকু তার কোনো ইয়ত্তা নেই। এখানে মাছগুলোকে গচ্ছিত করে রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। সেই জায়গাটা বেড়া দিয়ে ঘেরা, এবং সেখানে পাহারা দিচ্ছে অনেকগুলো প্রহরী। আয় বস, বললেন জমিদার গিন্নি। মালতী নিচে বসতে গেলেই বললেন, মরণ, নিচে বসতেছিস কেন? মোড়ায় বস। মোড়ায় বসলো মালতী। কয়টুকু চাল দেব? এই তো। কাকের ছোট্ট কলসিটা এগিয়ে দেয় মালতী, বলে, এতে দিলে আমার গো 3-4 দিন হয়ে যাবে। তা এমন যখন অবস্থা, তখন রতন রে ক না শহরে গিয়া কাম করতে। আমাগো কামই করবে খন। আমি কইছি, ও যাইতেই যায় না। কথা বলতে বলতে জমিদার গিন্নি চাল দিচ্ছেন। বললেন, পুয়াতি হয়েছিস নাকি? মালতীর মুখটা কেমন যেন পাংশু হয়ে যায়। কি করে বুঝলো? চোখের তলায় কালি পড়ছে, চেহারায় ভাঙন ধরছে। সে গতর তো আর দেখতাছি না। হয়েছিস? পুয়াতি হয়েছিস? কাউরে কইয়েন না গিন্নিমা। হ্যাঁ, আবার হয়েছি। কয় মাস হইল? এই নিয়া 3 মাস। ও বাবা, তার 2 মাস পরই তো পেট ফুললে উঠবে। তখন তো হালা সকলেই জানতে পারবে। লুকাইবি কেমন কইরা? না, আমি পায়ে পড়ি গিন্নিমা, ওরে কইবেন না। আমি ওর থেকেই লুকায় রাখতাছি, ওর কাছেও যাই না। কবে আইলো? ওই তো একদিন হঠাৎ কইরা বৃষ্টি হইল, তখন। ভালো হয়েছে তো, একখানা বাচ্চা কাছে এবার নিয়ে আনে। কম তো আর দিন হইল না, এরপরে তো বুড়ি হইয়া যাবি, তখন তো আর জনিতে বাচ্চা হবে না। চুপ করে যায় মালতী। গতকাল রাতে সে সেই জন্যই রতনের কাছে যায়নি। গেলেই তার স্ফীত বক্ষ আর সুন্দর নিটল পেটটার সামান্য অংশ ফুলে গেছে দেখলেই রতন সন্দেহ করত, আর বাচ্চাটাকে হয়তো পেটের মধ্যে আবার মেরে ফেলতে বলতো। খুব যন্ত্রণা হয় যখন এই ছোট্ট জায়গা থেকে 2টো হাত ভেতরে বারবার ঢুকিয়ে বের করে ওই ছোট্ট ফুলটাকে বাইরে বের করে আনে না, তখন যেন মনে হয় জান কলিজা ফেটে সবটা বেরিয়ে গেল। শুধু বললেন জমিদার গিন্নি, সাবধানে থাকিস। রতনে আমি কইম না, কিন্তু বিয়াবি যখন তখন এখানেই আসিস। ঘাড় নাড়ে মালতী। ভয় হয়, আর 2 মাস পরই তার পেটটা একটু একটু করে বাড়বে। তারপর তো আটকে রাখা যাবে না। ঘরে এসেই মালতী দেখে রতন কখন যেন এসে বসে রয়েছে। গামছা দিয়ে ঘাম মুছছে, আর পাশে রয়েছে কয়েকটা মাত্র মাছ। আইসিস? কই গেছিলি? জমিদার গিন্নির লগে। কি নিয়ে আইলি? চাল আর আলু আর একটু লবণ। ওই দিয়া ফুটায় আনে, ওই খাই। তারপরে দেখি গিয়া শেষ বাজারে যদি অল্প দাম দিয়া কয়টা মাছ বিক্রি করতে পারি। মাছের এমন অবস্থা কেন হয়েছে কৌতো? আরে গরম পড়ছে না, শুকায় গেছে নদীর জল, মাছও তো মইরা যায়। তো মইরা গেলেও তো মরা মাছ খাওয়ান যায়, বলে মালতী। অমন করলে হয় না, মাছেরও চার দিতে হয়, টাটকা চার। মাছও তো গন্ধ শিক্ষা আসে সেই চার খাইতে।
আর যখনই সেই সার খায় তখন সেই কয় মাসে অনেক অনেক মাছের ফলন হয়, বুঝলি? মালতী চুপ হয়ে যায়। রান্না বান্না করার পরে সে রতনকে ডাকে। ফেনা ভাত আর আলু সিদ্ধ আর একটু লবণ ছড়িয়ে ঢকঢক করে মেরে দেয় রতন। বলে, বেলা হইছে মনে হয় এখন অনেক, আমি যাই, গিয়া হাটে গিয়া মাছগুলো বেচে আসি। এই মালু, হ্যাঁ কও, তোরা দেখে একটু কেমন কেমন লাগতেছে? চোখে তলায় কালি পড়ছে, শরীরটা মনে হয় ভালো নাই। না, ওই গরম লাগতেছে তো। ও ইস, গলা ঘাড় সব জায়গায় দেখি ছোট ছোট ঘামাসি, খুব জ্বলন হয় না রে? হ ঠিক আছে, দাঁড়া, হাটে গিয়ে মাছগুলো বেচে আসি, আর তারপরে কিছু টাকা পাইলে তোর জন্য একখানা ক্রিম নিয়ে আসবো ক্ষণ। ভয় হয় মালতীর। ক্রিম আনুক বা পাউডার, যাই আনুক না কেন, দিয়ে তো দিতে হবে রতনকেই। আর সেই সময় ওর হাত দুটো নিষ্পিস করবে আবার। সন্ধে পোয়াতেই বাড়িতে সন্ধে বাতি দিয়ে চুপ করে বসে থাকে মালতী। প্রতীক্ষার দিন গুনছে তার পেটের মধ্যে বড় হওয়া ছোট্ট একটি ভ্রূণের। দুপুরবেলা রতন খেতে আসেনি, তাই যতটুকু ছিল সে জল দিয়ে রেখেছে। রাতে পান্তা খাবে। দুটো কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো। পেটের বাচ্চাটার খিদে মনে হয় বড্ড বেশি, তাই এখন কত কিছুই না খাইতে ইচ্ছা করে। মনে মনে কথাটা বলে মালতী। রতন এসেছে, ঝুলির মধ্যে একটা মাছও নেই। দাঁত বের করে হেসে সে বলে, আইসি রে, বিক্রি হয়েছে। রতনের গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পুরুষালী ঘামের গন্ধের সঙ্গে মাছের একটা আষ্টে গন্ধ। এই গন্ধের সঙ্গে চেনা পরিচিতি আছে দীর্ঘদিনের মালতীর। বলল, তুমি গিয়া পুকুরে 2খানা ডুব দিয়ে আসো। রতন ঘাড়ে গামছাটা নিয়ে নদীর উদ্দেশ্যে পাড়ি দিল। ততক্ষণে রতনের ব্যাগটা দেখতে থাকলো মালতী। ছোট্ট একটা পাউডার নিয়ে এসেছে সে, আর বেশ কয়েকটা টাকা। আঁচলের মধ্যে টাকাগুলো গিট দিয়ে বেঁধে নিল। রতন ওর জমানো যতটুকু আছে সবটুকুই ওর স্ত্রীর হাতে সঁপে দেয়। ঘরে এসে বলল, দে 2টা খায় আনি। সন্ধ্যা থেকে আজকে গরমটা বেশ কম। নদীর পাড়ে ঠান্ডা হাওয়া বইছে। সুন্দর শীতল স্নিগ্ধ হাওয়ায় বসে বসে ভাত দুটো খেলো ওরা। হ্যাঁ, 2টা কাঁচা পেঁয়াজ হলে খুব ভালো হইতো। জমিদার গিন্নির বাড়ি যখন গেলি তখন 2টাখানা পেঁয়াজ আনতে পারতিস। কথাটা বলল রতন। ভাত গলা দিয়ে নামছে না মালতীর, বমি চলে আসছে। এটাই তো মা হওয়ার প্রথম লক্ষণ। এই কটা দিন বমিটাকে অনেক কষ্টে রতনের পেছনে করেছে, সামনে না। কিন্তু আজকে ভাতের গ্লাস মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর বমি পেয়ে যায়, বমিটাও করে দেয়। এ কি রে, শরীর খারাপ বুঝি বড্ড? সদিকি হাতুড়ে ডাক্তারের কাছে, বলে রতন। আমার হয়েছে এক কপাল, যখনই 2খানা টাকার মুখ দেখি তখনই কারো না কারো শরীর খারাপ হইবেই হইবে। কথাটা কিন্তু একদম ঠিক। রতন যখনই মাছ বিক্রি করে 2-4 পয়সা ইনকাম করে তখনই এমন অবস্থা হয়। আমি কোথাও যাবো না, আমার কিচ্ছু হয় নাই কইলেই হবে। কতগুলা ভাত নষ্ট হইল, হ্যাঁ, খাইতে পারতাছিস না, বমি হইতেছে, এ কি ভালো লক্ষণ? এই গরমের মধ্যে নাকি ডায়রিয়া হয়, বুঝি জল কম খাইছিস? দাঁড়া 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 দাঁড়া, মালু পুয়াতি হয়েছিস? হ্যাঁ ক, পুয়াতি হয়েছিস? মালতীর চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক হয়ে ওঠে। ঘাড় নেড়ে বলে, হয়েছি, কিন্তু তুমি এত খুশি যাও কেন? খুশি হমু না, আমাকে পেতম বাচ্চা। সত্যি খুশি হইছ? হ্যাঁ, আমার সুয়াকাও দেখি, সত্যি খুশি হইছ? আরে খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি, ভালো হয়েছে। আমি তো মনে মনে বলতেছিলাম একখানা বাচ্চা এবার আমাকে লাগে। কথাটা শুনে নিশ্চিন্ত মনে নিঃশ্বাস ফেলে মালতী। বলে, আমি তো বয়ের লোকে তোমারে কইতাছি না, ভাবতেছিলাম তুমি যদি আমার ওইটারে নষ্ট করতে কও। রতনের মুখটা আবার কেমন যেন পাংশু হয়ে যায়। রাত্রেবেলা মালতীকে বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে রতন। মালতীর চোখে ঘুম আসে না। তার পেটের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট একটা অনাগত প্রাণকে কখন সে দেখবে, সেই ইচ্ছে ওর মনের ভেতরে আরো বেশি করে মাতৃত্বকে জাগিয়ে তুলতে থাকে। দেখতে দেখতে একটা একটা করে দিন যায়, মাস যায়। পেটের ভেতরের বাচ্চাটা একটু একটু করে বড় হতে শুরু করেছে। 7 মাস এখন।
ভর পোয়াতি। যেই দেখে সেই বলে মালতীর পেটে নাকি 2টো যমজ বাচ্চা আছে। মালতীও কিছুটা বুঝতে পারে, কারণ বাচ্চাগুলো যেইভাবে নড়াচড়া করে, বিশেষ করে শোয়ার পরে, যেন ওরা বলে আমাদের মা এবার শুয়েছে, একটু আমরাও ঘুমোবো। মালতীর কাজের পরিমাণ এখন কমে গিয়েছে। সাত সকালে ঘুম থেকে উঠে যতটুকু কাজ করার সবটাই রতন করে দিয়ে যায়। এমনকি ওর স্নান করার জন্যে জলটা অবধি গামলা ভর্তি করে রেখে দিয়ে যায় নদী থেকে। ভরপুয়াতি অবস্থায় নদীতে গিয়ে চান করার দরকার নেই, যদি পা পিছলে পড়ে যায়। এতগুলো বাচ্চাকে নিজের হাতে নষ্ট করার পর শেষ পর্যন্ত রতনের মন এবার ভালো হয়েছে। তাই পরম নিশ্চিন্তে মালতীও পেটের ভেতরের ভ্রূণটাকে একটু একটু করে বড় করেছে। 7 মাসে একদিন হঠাৎ করেই জমিদার গিন্নি রতনের কুঠিতে পা রাখে। দিনটা ছিল হালকা হালকা বৃষ্টির, সকাল থেকেই হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে মাছ ধরাটা খুব ভালো লাগে। বেশ কদিন ধরে রতন যাচ্ছে ঠিকই, কিন্তু একটাও মাছ পাচ্ছে না। কপাল যেন ওরই খারাপ হয়। জমিদার গিন্নি এখন বেশিরভাগটা ওদের সংসারটা টানেন। জমিদার গিন্নিকে এই জন্যই এই গ্রামের সবাই মাথায় করে রাখে, তার সঙ্গে জমিদার মশাই নিজেও। আড়তে মাছের ব্যবসা ছাড়াও ওনার আরও অনেক ব্যবসা আছে শহরে। যারা এসেছিল ওই শিশু পাচার নিয়ে, তারা আর আসেনি। শোনা গেছে জমিদারকে নাকি ওরা উপযুক্ত প্রমাণ নিয়ে ধরতেই পারেনি। যাটুকু করার সবটুকুই অনুমান ভিত্তিক। কিরে মালু, কেমন আছিস? ভালো আছি। হি, জমিদার মা, আমার এই গরিবের কুটিতে প্রথমবার না। এই নিয়ে আগেও বেশ কবার যখন সে পোয়াতি হয়েছে, জমিদার গিন্নি এসেছে। এক বাটি গুড়ের পায়েস রান্না করে ওর হাতে দিয়ে বলল, খা, আমার সামনে বসে খা, দেখি ভাল লাগবে। ভয় হয় মালতীর। এর আগেও বেশ কয়েকবার যখন জমিদার গিন্নি এসে ওর হাতে খাবারের ভাণ্ড তুলে দিয়ে বলেছে, আমার সামনে বসে খা দেখি, আমার চোখ 2টা জুরাক, তোর পেটের বাচ্চাখানাও খাক, আমি একটু দেখি। খেয়েছিল ঠিকই মালতী, কিন্তু খাওয়ার 3-4 দিনের মাথাতেই রতনের মাথায় ভূত চাপে এবং সে বাচ্চাগুলোকে মেরে ফেলার তাল করে। এবার তাই সে ভয় পায়, বলে শরীরটা ভালো যাইতেছে না, মাঝে মাঝে বমি হয়, তো যখন ভাল লাগবে তখন খামুখন, আর তুই 1 চামচ খা না, আমি একটু দেখা যাই। জমিদার গিন্নি বিরক্ত হয়ে ওঠেন, বলেন, সারাদিন ধরে পেটে ভাত না পড়লে আমার বমি হইবে, আর বমি হইলে বাচ্চাখানা পুষ্ট হবে নাকি? পুষ্ট না হইলে হবে কত? হঠাৎ করে জমিদার গিন্নি কেমন যেন তেঁতে ওঠেন। একবার বলতে ইচ্ছে করছিল মালতীর, হ্যাঁ, আমার বাচ্চা পুষ্ট হোক বা না হোক, তাতে কি এমন আসা যায়। রতনের বউ মালতী পোয়াতি হওয়ার পরপরই মাধাইয়ের মেয়েটা, ছোট্ট বাচ্চাটা নিখোঁজ হয়েছে। তাকে সারা গ্রামকে গ্রাম খুঁজেও খুঁজে পাওয়া যায়নি। খেলা করতে করতে অনেকেই মনে করছে হয়তো নদীর জলেই মাধাইয়ের বউটা পাগলের মতো হয়ে গিয়েছিল। তাই মাধাইয়ের শ্বশুর শাশুড়ি বউকে নিয়ে চলে গেছে শহরে। মাধাইয়ের মা প্রায় অনেক দিনই হলো বউকে নিয়ে যাওয়ার পর থেকেই এই গ্রাম থেকেও বেপাত্তা। অনেকে অনুমান করছে অত্যাধিক অত্যাচার সহ্য করতে করতে মাধাইয়ের বউটা শহরে গিয়ে বোধহয় মাধাইয়ের নামে কেস করেছে, আর সেই জন্যই জেল খাটছে মা ছেলে মিলে। মাঝখান থেকে ছোট্ট বাচ্চাটা, ওই গুব্বুস কুব্বুস মুটলু সোনাটা কোথায় যেন হারিয়ে গেল। খুব কান্নাকাটি করেছিল সেই দিন মালতী। মাধাইয়ের বউটা অনেক গর্ব নিয়ে বলেছিল, আমি মরে গেলে ওরে দেখো দিদি। দেখা তো হলোই না, খুঁজেই পাওয়া গেল না। হা কইরা কি দেখতাছিস, খা, একটুখানি খা। কথা শেষ হওয়ার আগেই রতন এসে হাজির হয়। হি, গিন্নিমা চরণ লাগি সাষ্টাঙ্গে প্রণাম করে সে। হয়েছে 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 রতন, অত ভক্তি ভালো না, অতি ভক্তি চোরের লক্ষণ বলে হাসলেন জমিদার গিন্নি। তোর বউয়ের জন্যে একটুখানি পায়েস রান্না কইরা আনছি, দেখ কইতেছি খাইতে খায় না। ও কি মালু, গিন্নিমা কত স্বাদ কইরা নিয়ে আইছে, খায়া লও। না গো, এখন খামু না, শরীরে কেমন যেন অসহ্য লাগে, বমি পায়, গা পাক দেয়, ও না খাইলে এমনই হবে। না না গিন্নিমা, মিষ্টি মশটা খামু না, যদি ঝাল ঝাল কিছু হইতো
সঙ্গে সঙ্গে গিন্নিমার চোখ দুটো জ্বলে ওঠে, বলে, ঝাল খাবি? আমি এক্ষুনি নিয়ে আইতাছি। দৌড়াচ্ছেন তিনি। কিসের টানে? একটা সামান্য জেলের বউ, তার জন্যে লাখপতি ঘরের বউ জমিদার গিন্নি ঝাল রান্না করতে যাচ্ছে কেন? এই গ্রামে তো কত মানুষ রয়েছে যারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না। হ্যাঁ, জমিদার মশাই তাদের সাহায্য করেন না তা নয়, তবুও। জানিস মালু, এইবার খুব ভালো মাছ পাইছি। কত সুন্দর সুন্দর মাছ, ডাগুর ডুগুর মাছ, কত ওজন এক একখানার। ভালো সার পাইলে কি আর মাছে খাইব না? আর মাছ খাইলে কি আর সেগুলা পুষ্ট হবে না? কইতেছি, অনেকদিন ধরে এই মাছখানা কিন্তু তুমি ভালোই পাইতেছো। নজর দিস না তো, নজর দিস না। আমাগো যে আইতেছে তোদের আমার ঘরে আলো কইরা, ও হইল গিয়া লক্ষ্মী। আবার মালতীর বুকটা কেঁপে ওঠে। পায়েসের বাটিটা ফাঁকতাল বুঝে সে মাটির ওপর উপুর করে ফেলে দেয়। পইরা গেল। পইরা গেছে না ইচ্ছা করে ফেলছিস? রতন রেগে যায়। আমি কি বুঝতে পারছি নাকি পইরা গেছে? এমনিতে এই অবস্থায় আমার হাত পা কাঁপে, তুমি কি বোঝো না? কথা বাড়ায় না রতন। মালতী নিজেই বাটির মধ্যে মাটিতে পড়ে থাকা পায়েসটুকু কুড়িয়ে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে আসে এবং বাটিটাকে পরিষ্কার করে নিয়ে আসে। নদীর জলে ফেলাই দিলি কেন? কেন ফেলাইলি ক? মা, কি হয়েছে? এ তো খারাপ কিছু না। রতনের মুখটা কেমন যেন হয়ে যায়। ঘন্টা 3-4 পরে, রাতের খাওয়া সবে শেষ করেছি এমন সময় জমিদার গিন্নি ঝাল শুটকির আচার নিয়ে এসেছেন। বললেন, খায় নে, এখনই খায় নে, দেখ ভাল লাগবে। ও মা, গিন্নি মা, আমি তো এই মাত্র খাইলাম, এখন আমার খাওয়া জায়গা নাই। রতনের সঙ্গে চোখাচোখি করে মালতী। মানে রতন একটু বলবে যে একটু আগেই খাইছে, কিন্তু না, রতন মুখটুক পেঁচিয়ে বলল, খায় আনে না, মানুষটা কত কষ্ট কইরা নিয়ে আইছে, প্রত্যেকবার তোর জন্য খাওন লাগে আর তুই ফেলায় দিস। ফেলা দিছে? এই আপনি পায়েস দেয়া গেলেন না, হাত থেকে উল্টায় পড়ে গেছে বাটি। শরীর তো কাঁপে পোয়াতি। সেই বাটিখানা নিয়ে নদীর জলে দিয়ে আইছে। কোথায় দিয়ে আইছে? নদীর জলে। হায় 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 রে, এবার মাছগুলার কি হবে? কথাটা মুখ থেকে বেরিয়ে যায় জমিদার গিন্নির। কেন, মাছের আবার কি হবে গিন্নিমা? মাছে বুঝি পায়েস খায়? হাসি পায় তার। জমিদার গিন্নির চক্ষু দুটো হঠাৎ করে কেমন যেন রক্তবর্ণ আকার ধারণ করে। রতনের দিকে তাকিয়ে তিনি কিছু বোঝানোর চেষ্টা করলে রতন বলে, হয়েছে হয়েছে, অনেক রাত হয়েছে, জমিদার মা আপনি এখন জানতো। শুটকি মাছের বাটিটা হাতে নেয় রতন। শোয়ার কিছুক্ষণ আগে রতন বলে, আমার না একটু একটু খিদা পাইতেছে। তোর পাইছে? কেন খিদা কেন পাবে? শুটকির গন্ধে। দেখ সুইকা, দেখ শুটকির আচারের কি সুন্দর গন্ধ। আমি শুকুম না, আমার গা পাক দেয়। তোমার শুধু গা পাক দেয়। তুমি কেন বুঝতে পারতেছো না? আমার খিদা নাই, আমার পেটের মায়াখানাও খাবে না। মাইয়া হবে তুই জানিস? মাইয়া হবে আমি জানি। আমারে কইছে, আমারে স্বপ্ন দেখাইছে, তাও 1খানা না 2খানা। কথাটা ইচ্ছে করেই বলে মালতী। 2খানা? এক্ষুনি গিয়া কথাটা জমিদার গিন্নিরে কই আসি। কেন জমিদার গিন্নিরে কইবা কেন তুমি? হ্যাঁ, মায়া হবে আমাগো, খাওয়াবো আমরা, তা জমিদার গিন্নিরে কেন কইবা? আর এখন যেরকম কইরা ফলন যাইতেছে, ভালো মাছ হইতেছে, আমাগো মাইয়া হইলে খায়া পইরা ভালোভাবে বাচ্চা থাকতে পারুম। রতনের মুখটা শুকিয়ে যায়। বলে, এই আনন্দে তাহলে একটু মাছ খা। মালতী কথা বলছিল, তার মাঝখানে হঠাৎ করে এক টুকরো মাছ মালতীর মুখের মধ্যে পুরে দেয়। মালতী প্রথমটা বুঝতে পারেনি, তাই কিছুটা অংশ ওর পেটের ভেতরে চলে যায়, বাকিটা থু করে ফেলে দেয়। থু, বললাম না খাইবো না। ছি, বিশ্রী, গা পাক দিতেছে। মালতী কুলকুচি করে। গলার ভেতর দিয়ে কিছুটা হলেও কণা অংশ চলে গিয়েছে ওর পেটে। সেই দিনই প্রচণ্ড প্রসব যন্ত্রণা ওঠে গভীর রাতে। সারা সকাল ধরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু রাত্রেবেলা বাঁধ ভাঙা বর্ষা। বিদ্যুৎ চমকাচ্ছে, চুনি নদীর জল যেন ফুলে ফেপে উঠছে প্রবল জোয়ারে। আর তার সঙ্গে সঙ্গে মালতী প্রসব যন্ত্রণায় ছটফট করছে। এত রাতে রতন ওকে নিয়ে যাবে কোথায়? কোথা থেকে যেন জমিদার গিন্নির গাড়ি এসে হাজির হয়। রতন বলল, হই দেখ
আমাকে জমিদার মা ঠিক বুঝছে। স স আমার লগে স। আমি যাবো না, আমি যাবো না, আমার বাচ্চা এখানেই হবে, আমি এইখানেই পেশাব করব, আমি যাবো না, আমি যাবো না বলতে থাকে মালতী। রতন কোনো কথা শোনে না, জোর করে মালতীকে ধরে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে। ততক্ষণে মালতীর গর্ভ জল ভেঙে গিয়েছে, আর একটু পরেই সন্তান আগত এই পৃথিবীতে। জমিদার গিন্নি ওকে কালো রঙের একটা কাপড় মুখের মধ্যে জড়িয়ে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে চলে গেলেন প্রাসাদে। গাড়িটা যখন জঙ্গল অতিক্রম করে ওদের গ্রাম অতিক্রম করে ভেতরের দিকে প্রবেশ করছিল, তখনই আতঙ্কে বুকটা ভরে উঠছিল মালতীর। সে ভাবছিল এইবারও তার সন্তানকে সে কোলে দেখতে পারবে না, এইবারও সন্তানগুলো ঠিক মারা যাবে। মায়ের মন তো আগে সাড়া দেয়। এই তো সেই ঘরটা, এই তো এইখানেই তো এতগুলো বাচ্চাকে সে নষ্ট করেছে। ঘরটাতে ঢুকলেই কেমন একটা আষ্টে আর মরা মরা গন্ধ, রক্তের গন্ধ। ঘরের মধ্যে একটা হলুদ রঙের বাল্ব জ্বলছে, পুরো দেয়ালটা গাঢ় হলুদ রঙের, আর দেয়ালের মধ্যে চাপ চাপ রক্তের দাগ, কোথাও বা ফিনকি দিয়ে রক্ত। ঘরের মাঝখানে রয়েছে একটা বড় কাঠের টেবিল, আর তার পাশে কতগুলো অস্ত্র শস্ত্র। দাঁড়িয়ে রয়েছে লম্বা মতো সেই লোকটি। এই লোকটির মুখ আজ পর্যন্ত মালতী দেখতে পায়নি, তবে হাতের আঙুলগুলো দেখলে পুরো বোঝাই যায় বয়স্ক ব্যক্তি একজন। মাথার মধ্যে সব সময় চোখ দুটো বের করে মুখটাকে ঢেকে রাখেন কতগুলো আবরুর মাধ্যমে। ওনার চোখের মধ্যেও পাওয়ারের চশমা। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, চেহারায় দৈত্যকায় এই লোকটি কে জানতে অনেকবার চেয়েছিল মালতী, কিন্তু পারেনি। জমিদার গিন্নিকে একদিন জিজ্ঞাসাই করে বসেছিল সাহস করে, মা, ওই ঘরে, ওই প্রসব ঘরে ওই মানুষখানা কে? উনি হইলেন গিয়া ডাক্তার, উনি আমার দেওর হয় সম্পর্কে, বুঝলি? উনি ডাক্তার তো, আর তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীও, অনেক কিছু আবিষ্কার করেন। উনি তো বিদেশ গেছিলেন, সেইখান থেকে চলে আইসেন এইখানে কাম করবার লগে। মালতী গর্বের সহিত বলেছিল, তাহলে তো উনি গিয়ে আমাদের গ্রামের গর্ব, তাই না মা? হ, খুব গর্ব বলেছিলেন গিন্নিমা। লোকটি হাতে কালো রঙের গ্লাভস পরে এগিয়ে আসে, চোখে চশমা, মাথায় টুপি, মুখে মাস্ক, আর তার উপরে একটা কালো রঙের চাদর জড়ানো। হয়তো পরনে পাজামা পাঞ্জাবিও থাকতে পারে, অথবা আধুনিক পোশাক আশাকও। বোঝার চেষ্টা করে মালতী। রতন এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়েছে সেই 2 জন ধাইমা। হাত পা দুটো বেঁধে দাও। দাঁড়িয়ে থাকা সেই লোকটি বললেন। রতন ছুটে এসে গিন্নিমার পায়ে ধরে বলল, হে, এইবার কমা দেন, এইবার কমা দেন, এবার তো মাছ ফলন ভালো হয়েছে, এবার আমার বাচ্চা 2খানারে ছাইয়া দেন। 2খানা? খুইস কি রতন, কত ফলন হবে তোর কোনো আইডিয়া আছে? বললেন গিন্নিমা। হঠাৎ করে জমিদার মশাই কোথা থেকে উদয় হয়েছেন। এ কি, রতন ঢুকলো কি করে? কে জানে, ওর বউটারে নিয়েই তো গাড়ি কইরা আমি আইছি, আর পেছন পেছন আইসে মনে হয়। এই আছিস, রতনকে ধরে নিয়ে যা, ছাইরা দেন, এইবারের মতো ছাইরা দেন, আর আমরা এই কাম করুম না, এই গ্রাম ছাড়া চলে যাবো, কাউরে কইম না, কাউরে করুম না। কে শোনে কার কথা? 2 জন সন্ডা মান্ডা গুন্ডা মার্কা লোক এসে রতনকে ধরে বেঁধে নিয়ে চলে যায় চ্যাং তোলা করে। এদিকে মালতীকে হাত পা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে টেবিলের সঙ্গে। পরনে শুধু একটা ব্লাউজ, সায়া পেটিকোট কিচ্ছু নেই। উলঙ্গ অবস্থায় শরীরটাকে নিয়ে ছটফট করছে মালতী। পারলে এখান থেকে ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে যেতে, কিন্তু পারছে না, এত শক্ত করেই তাকে বেঁধে রেখেছে এরা। মাথার কাছে ধাইমা দুটো দাঁড়িয়ে, যাদের চক্ষু দুটো একেবারে স্থির। বয়স প্রায় 70-এর কাছাকাছি। এই মানুষ দুটোকে কোনোদিন গ্রামের মধ্যে দেখেনি মালতী। এরা মনে হয় জমিদারের সঙ্গেই থাকে। ওদের দিকে তাকিয়ে মালতী কান্না করে বলার চেষ্টা করছে, তোমরাও তো মা, দাইমা, তোমরা জন্ম দাও, আমার বাচ্চাগুলারে এইভাবে ওরা মাইরা ফেলে, কেন মাইরা ফেলে আমি জানি না, তোমরা কিছু করুন যাও, কিছু করুন যাও। কে শোনে কার কথা? ইতিমধ্যেই মালতীর জরায়ুর দ্বারে প্রবেশ করানো হয়েছে শক্ত একটি দণ্ড, যেই দণ্ডটি একটু একটু করে বড় মুখ করছে ওর জনির। এরপরে হাত প্রবেশ করিয়ে সেখান থেকে ছোট্ট ভ্রূণ দুটোকে টেনে হিঁচড়ে বার করে নেওয়া হবে। একটা চরম যন্ত্রণার মুহূর্ত মালতী বুঝতে পারছে। একটু একটু করে ওই যন্ত্রটি এগিয়ে আসছে মালতীর দিকে, ঠিক যেইভাবে আগের বাচ্চাগুলো। হঠাৎ করে থেমে গেলেন সেই ডাক্তার, বললেন, বৌদি,
প্রতিবারই তো ঘোরের মধ্যে থাকতো, বুঝতে পারতো না। এবার তোর সম্পূর্ণ সেন্স রয়েছে, বুঝতে পারছো? দেখি। পেটের মধ্যে হাত দিয়ে কি যেন পরীক্ষা করলো আর বলল, এ কি, বাচ্চাগুলো এখনো মরেনি তো? হ্যাঁ, কইস কি, এখনো মরে নাই? না, না মরলে কি করে হবে? ওফো, কেন বুঝতে পারছো না? মরা বাচ্চাগুলোকে নিয়েই তো নদীর জলে ভাসাতে হবে, তার আগে যজ্ঞ করতে হবে। আর সেই মরা বাচ্চা আর মরা প্লাজেন্টা, ওগুলো খেয়েই তো মাছগুলো পুষ্ট হবে। আবার নদীতে মাছ আসবে, ভরে যাবে মাছে। তোমাদের ব্যবসাও ভালো হবে, আর এখানকার মানুষগুলো। মনে নেই মাধাইয়ের মেয়েটাকে মারতে কত কষ্ট হলো? বাবারে বাবা, শুধু ছুটে ছুটে বেড়ায়। ভাগ্যিস রতন কাজটা করে দিয়েছিল। মাধাইয়ের বউয়ের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে ললিপপ দেখিয়ে বাচ্চাটাকে নিয়ে এসে সরাসরি আমার হাতেই দিল। আমি তো পেয়ে আগে ইঞ্জেকশনটা পুশ করেছি। এবার স্বাস্থ্য ভালো তো, মেয়ে তো মরে না, আর শরীরে অ্যালার্জিও হয় না, হাঁচি মাছিও দেয় না, জ্বরও আসে না। এবার এইরকম জ্যান্ত মানুষকে তো আর ফেলে দেওয়া যায় না। তাহলে আবার মাছেরা রাগ করে, ওরা মৃত চার খেতে চায়, তবে সেটা টাটকা এবং হৃষ্টপুষ্ট। এরপরেই তো বাচ্চাটা মরার পরে ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কত মাছ হয়েছে, এখনো হচ্ছে, বোঝো হৃষ্টপুষ্ট বাচ্চার কত দাম। তবে মৃত হতে হবে। কিন্তু এ তো মরেনি, নড়ছে তো পেটের মধ্যে। আগে এর কিছু খাওয়াও বৌদি, না হবে না। মাগি, তুই খাইস নাই? তুই শুটকির আচারখানা খাস নাই? হ্যাঁ, তুই চুন্নির মধ্যে ভাসায় দিলি বাটিখানা পায়েস ভইরা। জানিস ওই পায়েস খায়া যদি মাছগুলো এবার মরে, আমাকে ব্যবসা কি করে চলবে? কতদিনের ব্যবসা? ছোট ছোট বাচ্চাগুলারে মাছের চার কইরা ওখানে ফেলানো হয়, আর এদিকে দোষ হয়ে যায় আমরা নাকি নারী পাচার করি। মরণ, নারী কেন পাচার করুম? আমরা তো নারীগুলোরে সার বানাই মাছের লাগে খাওয়ার জন্যে। আমার এই দেওরগুলো আবিষ্কার করছে বিদেশে বৈশা বৈশা, বুঝলি? মানুষের মায়া মানুষের শরীরে এমন অনেক কিছু আছে যেগুলো মাছেরও আকৃষ্ট করে। মাছও খায়, মায়াদের মাংস নরম হয় না, রক্তের গন্ধও ভালো হয় এই জন্য। এখন এই মাগির আমি কি করি কত? ধাইমাগুলোর দিকে তাকায় জমিদার গিন্নি, বলে, হা কইরা মুখ কি দেখতেছো? যাও, ওর লগে কিছু খাবার কইরা আনো, জোর করার মুখের মধ্যে ঠুসা ধরো। একজন চলে যায়। এরা যেন এক একটা যন্ত্র। জমিদার গিন্নি বললেন, কবে থেকে ঘরের মধ্যে পইরা থাকে, নড়েও না চড়েও না আমি না কইলে। এরা 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 কারা? ও মা, তোমার মনে নাই ঠাকুরপো? এদের বাচ্চাগুলারই তো প্রথমে তুমি নদী জলে ভাসাইছো, তারপর তো সেখান থেকে মাথার চার হইছে। বাচ্চা মইরা মইরা এমন সময় পাগল হয়ে গেছিল, বৈশা থাকতো চুন্নির ধারে। একদিন তোমার দাদাই নিয়ে আইছে, আর ওদের দিয়া এই কর্মটা করায়। ওদের বাচ্চাগুলোও তো মরছে, এই জন্য অন্ধের বাচ্চা এরা সহ্য করতে পারে না। মালতীর কিন্তু জ্ঞান টনক। তার মুখের মধ্যে যতই রুমাল গুজে দেওয়া হোক না কেন, সে সব বুঝতে পারছে। আর এটাও বুঝতে পারছে খুব শিগগিরই মালতীর পেটের মধ্যে কিছু দেওয়া হবে, যার ফলে বাচ্চাগুলো মরে যাবে এবং সেই বাচ্চাগুলোকে বার করে চূর্ণিতে ভাসানো হবে। এই ব্যবসা করা হয় এই গ্রামে। নদীর চারে মাছের খাদ্য হিসাবে বাচ্চাকে বলি দেওয়া হয়। আগে জানলে মালতী কোনোদিন ওর পোয়াতি হওয়ার কথা জমিদার গিন্নিকে বলতো না। প্রত্যেকবার জমিদার গিন্নি যখন জানতে পেরেছে ও পোয়াতি হয়েছে, ততবারই ওর বাচ্চাগুলোকে এইভাবে নষ্ট করে নদীতে ভাসিয়ে ওরা অনেক টাকা রোজগার করেছে। ছি ছি, মালতীর এখন ইচ্ছে করছে চিৎকার করতে। মালতীর এখন ইচ্ছে করছে ছুটতে গিয়ে মাধাইয়ের বউটাকে জড়িয়ে ধরতে, কান্নাকাটি করতে, বলতে, বোন রে, তোর বাচ্চাটাকে আমি বাঁচাইতে পারুম না। এই তো আইসো, নাও খাওয়াও দেখি, খাওয়াও। মালতীকে দুটো হাত ধরে উঠিয়ে বসানো হয়। মুখের থেকে কাপড়টা সরিয়ে ওর মুখের সামনে খাবার ঠুসে ধরা হয়। দাইমা ওর মুখে খাবার ধরছেন। মালতীর চোখ থেকে গল গল করে জল বেরোচ্ছে। তার চোখে মুখে একটাই মিনতি, আমার বাচ্চাগুলোর মাইরো না, আমি এই গ্রাম ছাইরা চলে যাবো, কোনো দিন আসবো না, মাইরো না। কিছু করার নেই। মালতীর এখন বিধ্বস্ত অবস্থা। যতই দাঁতে দাঁত চেপে থাক না কেন, জোর করে ওকে খাইয়ে দেওয়া হয় এক বাটি মুসুর ডাল, এবং গলার মধ্যে দিয়ে গিয়ে যেই সেগুলো পেটের মধ্যে পৌঁছায়, আর তক্ষুনি প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। জরায়ুর ভেতরে লোহার সেই শক্ত দণ্ডটি ঢুকিয়ে তার আকারটাকে বড় করে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হয় দুটো ছোট্ট ছোট্ট মৃত ফুলকে। লাল টসটসে ছোট্ট ছোট্ট ফুল দুটোকে উঁচু করে দেখানো হয় মালতীকে। বলে, হেই দেখ কত সুন্দর পুষ্ট, 7 মাসেই কি মোটা। বৌদি, এক একখানার দেখি
2.5 কিলো কইরা ওজন হইছে। তাই কই, এইগুলা এত পেটখানা কি কইরা ফুললো, বললেন জমিদার গিন্নি। মালতী তখন বিধ্বস্ত। রক্তক্ষরণ হতে হতে সে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। ও বৌদি, আমাদের দেখি 2খানা সার না 3খানা সার হবে। 3খানা কেন? ওই দেখো। মালতীর জানটা তখন ধুকধুক ধুকধুক করছে। অর্ধনগ্ন শরীরে রক্তের ধারা ভেসে যাচ্ছে তার জনিপথ থেকে, এবং মালতীর জীবনটাও একটু একটু করে যেন বেরিয়ে যাচ্ছে। অনেক রাত্রিবেলায়, প্রায় গভীর রাতে, 3টে প্রাণকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় চুন্নির মাঝখানে। আর তার আগে যজ্ঞ করতে বসে জমিদার মশাই, আহুতির যজ্ঞ। 3টে মৃত প্রাণকে, সদ্য মৃত প্রাণকে, যাদের রক্ত মাংস এখনো টাটকা, যজ্ঞ দেওয়া হলো, বলি দেওয়া হলো মাছের চার হিসাবে। এই নদীতে বহু বছর মাছ উৎপাদন হতো না। একদিন জমিদার মশাইয়ের ছোট ভাই এই পন্থা আবিষ্কার করে। বিদেশে সে পড়াশোনা করে এসেছে। নারী শরীরের নরম মাংস আর রক্তের গন্ধ পুরুষের সঙ্গে সঙ্গে নাকি মাছদেরকেও প্রবল আকর্ষণ করে। মৎস্যগন্ধা তিনিও একজন নারী ছিলেন। তিনিও মাছ ধরতেন এবং তার চারে মাছেরা খুব শিগগিরই উঠে আসত। কিছুক্ষণ পর, সকলে মিলে চলে যাওয়ার পর, নদীর গর্ভ থেকে হঠাৎ একটা শিশুর কান্না ভেসে আসে। ওর স্ত্রী আর 2 সন্তানকে যখন জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন রতন নদীর কাছেই বসেছিল, কান্নাকাটি করছিল নিজের ভাগ্যের দোষে। বউটা যদি এবার বাঁচে তাহলে বউকে নিয়ে আজ রাতের মধ্যেই সে গ্রাম ত্যাগ করবে। কিন্তু না, বউটাও মরে গিয়েছে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে রতন 1 পা 2 পা করে এগিয়ে যায় এবং যেতে যেতে গিয়ে দেখে নদীর পাড়ে সামান্য একটু জল আর মাটির কাছে একটা সদ্যজাত বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে, খুব কাঁদছে। রতন আলতো করে ওকে কোলে তুলে নেয়। এ তো পুরো আমার মালতী। আমার মালতী তাহলে 3খানা বাচ্চা হয়েছিল, মইরা গিয়াও 1খানারে জন্ম দিয়া গেছে। জয় পূর্ণিমা, জয় পূর্ণিমা। নদীর জলকে প্রণাম করে রতন। আর হঠাৎ করে যেন নদীর ভেতর থেকে ভেসে আসে একটা ধ্বনি, বলে, এই মেয়েটাকে তুই যত্ন করে মানুষ কর। এই মেয়েই তোর জমিদারকে ধ্বংস করবে। আমি তোদের মা। আমি রক্ত খাই না রে, মাংসও খাই না। আমি তোদের ভালো চাই। নিজেদের উন্নতির জন্যে তোরা রক্ত মাংস খাইয়ে আমার কোলের বাচ্চা এই ছোট ছোট মাছগুলোকে চার বানিয়েছিস। ওদেরকে যেমন দিবি ওরা তেমন খাবে। ওরা তো ঘাস পাতা খেয়েই বড় হয় রে, আমার গর্ভের ভেতরে জমে থাকা। কেন চার দিচ্ছিস ওদেরকে? ওদেরকে তো তোরা রাক্ষসে পরিণত করছিস, ঠিক তোদের মতো। এটা তোর মেয়ে, যত্ন করে ওকে বড় কর রতন। তোর এই মেয়েই বড় হয়ে একদিন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ তুলবে। যা, পালিয়ে যা, পালিয়ে যা। হঠাৎ করে নদীর গর্ভ থেকে যেন একটা সরু পথ বেরোয়। আজকে নদীমা নিজেই যেন রতনের যাওয়ার পথটা আবিষ্কার করেছেন। রতন সদ্যজাত মেয়েটাকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে পরনের গেঞ্জিটা খুলে তাকে যতটা সম্ভব ঢেকে নিয়ে গ্রাম ত্যাগ করে। এইবার বলুন জমিদার মশাই, আজ থেকে 25 বছর আগে আপনাকে কেন আমি ধরতে এসেছিলাম? এখন তো প্রমাণ নিয়ে চলে এসেছি। এমনকি আপনার কাছে থাকা ওই দাইমা দুটো, যাদের বয়স প্রায় 95-এর কাছাকাছি, ওরাও স্বীকার করেছে আপনার এই কুকীর্তির কথা। ছি 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 ছি। কিন্তু দেখুন প্রকৃতির এমন অবস্থা, যবে থেকে রতনের বউটা মরল তবে থেকে চূর্ণি শুকাতে শুরু করলো। আমাদের দেশ না, পাশের দেশের থেকেও কলকারখানার নোংরা পচা জল এসে সব মাছগুলোকে মেরে ফেলেছে। আর তার সঙ্গে নদীর জল শুকিয়ে শুকিয়ে এখন মরুভূমিতে পরিণত হয়েছে। তারপরই শুরু হলো আপনার শিশু হত্যার অবাধ লীলা খেলা। আপনি সদ্যজাত বাচ্চাগুলোকে ধরে ধরে নদীর মধ্যে ছুঁড়ে ফেলতে শুরু করলেন, আর ভুলে গেলেন এখন যে অত্যাধুনিক অনেক যন্ত্র বেরিয়ে গেছে। ওয়েল ডান, ওয়েল ডান মলি, খুব ভালো কাজ করেছো।
আমি অনেক চেষ্টা করেছিলাম এই লোকটাকে ধরার, কিন্তু প্রমাণের অভাবে ধরতে পারিনি। জমিদার মশাই, গিন্নি এবং ওনাদের দেওর চুপ করে দাঁড়িয়ে। হ্যাঁ, শহরে গিয়েছিল যখন রতন, তখন ওকে আশ্রয় দিয়েছিল জমিদারের ছেলে, যার বয়স তখন ছিল 18 বছর। রতনের মুখে জমিদারের ছেলে সমস্ত পাপের কথা শুনে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে মনে মনে রেখেছিল, কিন্তু মলি বড় না হওয়া পর্যন্ত সম্ভব ছিল না। মলি বড় হতেই তাকে সে এই গ্রামে পাঠায়। ছদ্মবেশে সে নিজেও আসে এবং বিবাহিত দম্পতির অভিনয় করে, পোয়াতি হওয়ার অভিনয় করে, আর তারপরই হাতে নাতে ধরা পড়ে জমিদার। আবার প্রবল বর্ষা এসেছে। রতন মারা গিয়েছে। মলি জমিদারের ছেলেকেই বিয়ে করেছে। সুখে শান্তিতে সংসার করছে তারা শহরে। চূর্ণী নদী নিজেকে নতুন করে আবার সাজিয়েছে। এবছর এতটা পরিমাণে ভারী বর্ষা হয়েছে যা গত 25 বছরে একদিনও হয়নি। নদীর যাবতীয় মরা মাছগুলোকে একটু একটু করে শিয়াল কুকুরে খেয়ে শেষ করে দিয়েছে নদীর বক্ষ থেকে। রাক্ষসকে দমন করতে গেলে হিংস্র রাক্ষসী দরকার হয়। নদী আবার সাজছে, নতুন সাজে। জলের ধারা আবার এসছে নতুন ভাবে। তবে এইবারের মাছগুলো আর নারী খেকো হয়ে বাঁচবে না। সবুজ শস্য শ্যামলা পৃথিবীর মাঝখানে যেইভাবে খাদ্য এবং খাদকের প্রক্রিয়া চলে, ঠিক সেইটাকে মেনে নিয়েই আবার তৈরি হবে নতুন করে প্রকৃতি, আর প্রকৃতির গর্ভে নতুন সভ্যতা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।